হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, অতিরিক্ত রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের নতুন প্রেমের সময় চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই চ্যানেলের হোম স্ক্রিনে অ্যাড করা আছে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং ভিডিওটি A to Z সকল পর্ব এবং ভিডিওতে অতিরিক্ত রোমান্টিক সিন রয়েছে, যা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আর দেরি না করে এক্ষুনি আমাদের প্রেমের সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেল প্রেমের সময় চ্যানেলটির সাথে থাকবেন। এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম। অনেক কলেজ ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, আর ঠিক তখনই ওর আম্মুর নম্বর থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে অনেক উঠে কিছুটা দূরে চলে যায় আর বলে, হ্যাঁ আম্মু, বলো। আব্বু, তুমি এই মেয়েটাকে ভুলে যাও আর কখনো ওর কথা আমাদের কাছে বলবে না। কেন আম্মু, কি হয়েছে? আজকে আমি আর তোমার আব্বু লিয়াদের বাসায় গিয়েছিলাম ওর আব্বা আম্মুর সাথে তোমাদের বিয়ের কথা বলতে। আর লিয়া আমাদের জানোই তাই বলে অপমান করে দিয়েছে। বলেছে তুমি নাকি একটা বাজে ছেলে, সবসময় কুকুরের মতো ওর পেছনে পড়ে থাকো। লিয়া তোমাকে সহ্যই করতে পারে না, লিয়ার তোমাকে অসহ্য লাগে। শোনো আব্বু, এরপর তুমি যদি লিয়ার পেছনে পড়ে থাকো তাহলে ও নাকি থানায় তোমার নামে কমপ্লেন করবে। আব্বু, তুমি আর এই মেয়েটার পেছনে পড়ে থেকো না, আর কখনো ওর কথা আমাদের কাছে বলবে না। আব্বু, দরকার পড়লে ওর থেকেও ভালো আর আরো সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে দেবো আমি, তাও তুমি আর কখনো ওই মেয়ের কথা আমাদের কাছে বলবে না। অনেক কিছু বলে ওঠার আগে আম্মু ফোনটা কেটে দেয়। ফোনটা পকেটে রেখে দিয়ে অনেক বন্ধুদের কাছে আস্তে আস্তে ভাবে, কি এমন দোষ করেছি যে লিয়া আমাকে সহ্য করতে পারে না। অনেকের বারাক্রান্ত মুখ দেখে আলামিন বলে, কিরে, কি এত চিন্তা করছিস? অনেক ওদের সবটা বলল। তখন মেহেদি বলল, এই মেয়েটার দেখছি বড্ড অহংকার, বারবার তোর আব্বু আম্মুকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে আর তোর ভালোবাসাটাকে উপেক্ষা করে যাচ্ছে। আসলে এখনকার মেয়েরা এমনই, জানিস তো। কেউ ওদেরকে একটু চান্স মারলেই ওরা খুব ভাব দেখায়। আর তুই তো ওকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু লিয়া তোর প্রস্তাবে রাজি হলো না। উল্টো তোকে যখন যেখানে পেয়েছে, যেভাবে পেয়েছে শুধু অপমান করে গেছে। অনেক চুপ করে শুধু ওদের কথা শুনছিল। এখন কি করবি ভাবছিস? সেটাই ভাবছি, কি করব। কিছু করতে হবে না, তুই আর লিয়ার পেছনে ঘুরবি না। তাতে শুধু শুধু তোকে অপমান সহ্য করতে হবে। আর পৃথিবীতে মেয়েদের অভাব পড়েছে নাকি? মানেই কি? অনেক নিয়াকে ভালোবাসে আর ওর সামান্য অপমান ভুলে যাবে, সেটা একদমও না বন্ধু। তুই এটা করবি না। শোন, সোজা কথায় যখন কাজ হলো না, তুই একটু বাঁকা রাস্তা ধর এখন। কি বলতে কি চাইছিস তুই? কি বলতে চাইছিস কি তুই? তারপর আলামিন ওদের সবটা বুঝিয়ে দিল। সব শুনে অনেক বলল, এমনটা করা ঠিক হবে কি? আলবাত ঠিক হবে। তুই কি চাস লিয়াকে নিজের করে পেতে? হ্যাঁ, আমি তো খুব করে চাই, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না। এই কাজটা কর, এমনিতে দেখবি ও তোকে বিয়ে করতে রাজি হবে। তারপর একসাথে থাকতে থাকতে এমনিতেই তোকে ভালোবেসে ফেলবে। তাছাড়া আর কোনো উপায় নেই। এতে ওর অহংকার ভাঙবেই, আর তোকে মেনে নিতেও বাধ্য হবে। এটা করলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে হয়। লিয়ার সাথে এটা করলে অন্যায় করা হবে। আর ভাবতে পারছিস এরপরে কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আসলে কি বলুন তো, আপনারা ভাবছেন কি কি হচ্ছে এখানে? আচ্ছা তাহলে শুনুন, আমি ঈশান আহমেদ অনেক, আবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আর এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা হচ্ছে আমার দুই বন্ধু, আলামিন আর মেহেদি। আর গল্পের হিরোইন দেখতে হ্যাপি কিউট।
আর সেই লেভেলের সুন্দরী, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, গোল গাল, মায়া ভরা একটা মুখ, লম্বা চুল আর ঠোঁটের নিচের তিল। কথাটা বলার সময় গালে একটা ছোট্ট টুল পড়ে। সব মিলিয়ে কোনো অপসরি থেকে কম নয়, কিন্তু অহংকারটা একটু বেশি। অনেক আজকে 4 বছর ধরে লিয়াকে ভালোবাসে। কলেজে যেদিন প্রথম ওকে দেখেছে সেদিন থেকেই অনেকে লিয়াকে ভালো লেগে যায়। এরপর ওর কাছে যাওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে ওকে নিজের ভালোবাসার কথা বলে। কিন্তু যতবার অনেক লিয়াকে ওর ভালোবাসার কথা বলছে ততবারে লিয়া ওকে অপমান করে। আপনারা হয়তো ভাবছেন লিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে কি না, কিন্তু না, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে অনেকের সাথে কেন এমন বাজে ব্যবহার করে সেটা অনেক আজও জান। লিয়া যখন রাজি হচ্ছিল না তখন অনেক ওর আব্বু আম্মুকে অনেক বুঝিয়ে লিয়াদের বাসায় পাঠায়, কিন্তু লিয়া ওদের অপমান করে দেয়। এই নিয়ে 3বার আব্বু আম্মু ওদের বাসায় গিয়েছে, কিন্তু প্রতিবারই লিয়া ওদের অপমান করেছে। লিয়ার আব্বু আম্মু রাজি হলেও লিয়া বিয়েতে রাজি হয়নি। আর আজকে ওর আব্বু আম্মুকে একটু বেশি অপমান করেছে, যে জন্য অনেক বেশ রেগে আছে। আর আলামিনের বলা কথাগুলো ভাবছে। আলামিন কী বললো সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আড্ডা শেষ করে ওরা ক্লাসে চলে যায়, কিন্তু অনেক কিছুতেই ক্লাসে মন দিতে পারছিল না। তাই 2টা ক্লাস করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কারোর সাথে কথা না বলে নিজের রুমে যায়। রুমে গিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে চলে যায় আর ভাবতে থাকে লিয়ার করা অবহেলা আর অপমানগুলোর কথা। অনেকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এক পর্যায়ে অনেক একটা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দিন কোনো রকমে কাটিয়ে দেয়। পরদিন কলেজে যায় আর গিয়ে দেখে লিয়া ও বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তখন অনেক লিয়ার কাছে যায় আর বলে, লিয়া শোনো। লিয়া অনেকের দিকে তাকিয়ে বলে, শোন, আমি আর কোনো কথা শুনবো না। আমি জানি তুই কি কথা বলতে চাস। আমি তো আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি, তারপরও কেন বারবার ডিস্টার্ব করছিস? প্লিজ লিয়া, আজকে শেষবার, এরপর আমি আর তোমার সামনে আসবো না। প্লিজ একবার আমার কথা শোনো। অনেক বারবার লিয়াকে রিকোয়েস্ট করে, কিন্তু লিয়া শুনে না। শেষ পর্যায়ে লিয়া ওর বান্ধবীদের কথায় অনেকের সাথে কথা বলতে রাজি হয়। লিয়া উঠে এসে অনেকের সামনে দাঁড়ায়। তখন অনেক বলতে শুরু করে, আচ্ছা লিয়া, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? আজকে গত 4টা বছর ধরে আমি তোমার পিছনে করছি, কিন্তু আমার জন্য তোমার মনে একটুও মায়া হয়নি। আসলে কি বলতো, আমি তোমাকে ভালোবাসি। সেজন্য বারবার তোমার অপমান আর অবহেলাগুলো সহ্য করে তোমার কাছে আসি। আর তুমি বারবার আমাকে অপমান করছো, সেই সাথে আমার আব্বা আম্মুকে অপমান করছো। কেন করলে এমনটা বলো? অনেকের কথায় লিয়ার অনেক রাগ হয় আর বলতে শুরু করে, আমি জানতাম তুই এই কথাগুলোই বলবি। আমি তো বলেছি আমার তোকে ভালো লাগে না, তাহলে কেন বারবার ডিস্টার্ব করছিস? একটা কুকুরও এরকম করে না, কিন্তু তুই তো দেখছি কুকুরের থেকেও অধম। তোর আব্বু আম্মু তোকে শিক্ষা দেয়নি, বারবার আমাকে ডিস্টার্ব করছিস। মেয়েদের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় সেটাও শিখিসনি, ছোট লোকের বাচ্চা। লিয়া কথাটা বলে অনেকের গালে টাস টাস করে 2টো থাপ্পড় মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। অনেক থাপ্পড় গিয়ে সেখানে আর দাঁড়ায় না, বন্ধুদের কাছে চলে আসে আর এই বিষয়টা শেয়ার করে। তখন মেহেদি বলে, অনেক হয়েছে, আর না। আলামিন যেটা বলেছে সেটাই ফাইনাল ডিসিশন। এখন তুই থাক, আমি আর মেহেদি আসছি। আলামিন আর মেহেদি চলে যায়। আর কিছুক্ষণ পর একটা গাড়ি নিয়ে ফিরে আসে। এর মধ্যে ক্লাস শুরু হয়। এবার মেহেদি লিয়াকে ডাকতে চায়। স্যারের অনুমতি নিয়ে মেহেদি লিয়ার কাছে যায়। লিয়া, তোমার সাথে কে যেন দেখা করতে এসেছে। আমি ওনাকে চিনতে পারলাম না, তুমি গিয়ে দেখো। লিয়ার বিষয়টা কেমন কটকা লাগে, তাই কী এসেছে সেটা দেখার জন্য লিয়া স্যারের অনুমতি নিয়ে বের হয়ে যায়। তারপর মেহেদি পেছনে পেছনে আসে। একটু পর ওরা একটা ফাঁকা ক্লাসরুমের সামনে। এবার লিয়া ক্লাসরুমে ঢুকে দেখে কেউ একজন উল্টো দিকে দাঁড়িয়ে আছে। কে আপনি? অনেক লিয়ার দিকে ঘুরে তাকাতেই লিয়া বেশ রেগে যায়। তুই? জানতাম তুই হবি। হ্যাঁ রে, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? বারবার তোকে এত অপমান করার পরও তুই আমাকে ডাকছিস?
একটু আগেই তো সবার সামনে থাপ্পড় মারলাম, রাগ করে হলো। তুই আমার থেকে দূরে থাকতে পারতি, কিন্তু তোর তো দেখি লজ্জা শরম কিচ্ছুই নেই। অনেক বলা চার নয়, কিসের এত অহংকার তোমার? হ্যাঁ, তোমাকে ভালোবাসি, এই জন্য সব কিছু সহ্য করে নিব, তাহলে ভুল ভেবেছ। আজকে তোমার অহংকারটা আমি ভেঙে দেব। কথাটা বলি অনেক লিয়ার মুখে কিছু স্প্রে করে, আর সাথে সাথে লিয়া জ্ঞান হারায়। লিয়ার মুখে অনেক ক্লোরোফর্ম স্প্রে করেছিল, যার জন্য লিয়া তৎক্ষণাৎ জ্ঞান হারায়। এবার অনেক লিয়াকে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে ওঠায়। কলেজে ক্লাস হয়েছিল, তাই তেমন কেউ ছিল না, আর ওদেরকে দেখতেও পায়নি। ওরা কিছুক্ষণ পর একটা বাসার সামনে, তখন মেহেদি অনেক তুই রুমে যা, আমরা বাইরে আছি। অনেক লিয়াকে ভেতরে নিয়ে যায়, তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। পাশে থাকা পানির গ্লাসটা থেকে কিছুটা পানি লিয়ার মুখে ছুটতেই ওর জ্ঞান ফেরে। লিয়া অনেককে ওর সামনে বসে থাকতে থাকে উঠে বসে। এবার লিয়া খেয়াল করে ওরা দেখে একটা রুমের মধ্যে, তখন লিয়া একটু ভয় পেয়ে। তুই আমাকে কোথায় নিয়ে এসে কোথায় নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছিস, খুব দেমাগ না তোর? আজকে তোর সব অহংকার আমি ভেঙে দেব। আজকের পর আর এই অহংকার আর থাকবে না। কথাটা বলে অনেক লিয়ার দিকে এগিয়ে যায়, তখন লিয়া কাঁপা কি 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 করতে চাইছো তুমি? প্লিজ তুমি আমার কাছে এসো না, আমি কিন্তু চিৎকার করব। যত পারিস চিৎকার কর, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। লিয়া আবার অনেককে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে দরজাটা খুলতে গেলে খুলতে পারে না, দেখে বাইরে থেকে দরজা লক করা। অনেক উঠে লিয়ার কাছে যায় আর বলে, আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। যতই চেষ্টা করিস এই রুম থেকে বের হতে পারবি না। অনেকের মনে লিয়ার জন্য এক পাহাড় সমান অভিমান আর রাগ জমে আছে। অনেক লিয়ার দিকে এগোতে এগোতে বলে, বারবার তুই আমাকে অপমান করেছিস, তাতে আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু তুই আমার আব্বু আম্মুকে অপমান করেছিস। কথাগুলো বলে অনেক লিয়ার কাছে চলে যায়, তখন লিয়া আবার বলে, প্লিজ তুমি আমার কাছে এসো না, আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করার কর, যত পারিস কর, খেয়ে বারণ করেছে। হ্যাঁ, কথাটা বলে অনেক লিয়ার চুলের মুড়ি ধরে ওর গালে 2টা থাপ্পড় মেরে দেয়, তারপর ওকে বিছানায় ফেলে দিয়ে বলে, এখনো সময় আছে, বিয়েতে রাজি হয়ে যা, তাহলে সেটা তোর জন্যই ভালো হবে। কখনোই না, আমি তোমাকে কিচ্ছুতে বিয়ে করব না। আবারও বলছি, ভালোই বলে বিয়েতে রাজি হয়ে যা। বললাম না, আমি তোমাকে কখনো বিয়ে করব না, মরে যাব তাও বিয়ে করব না। বুঝতে পেরেছি তুই সোজাভাবে কথা শোনার মেয়ে না। কথাটা বলে অনেক লিয়াকে বিছানার সাথে চেপে ধরে আর উপরে উঠে যায়, তখন লিয়া কে কোথায় আছো? বাঁচাও, প্লিজ হেল্প মি। এই শয়তানটা আমার সর্বনাশ করে ফেললো। অনেকে এবার লিয়ার মুখটা চেপে ধরে, তারপর ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়, পাগলের মতো কিস করতে থাকে। লিয়াকে যতই চালানোর চেষ্টা করছে, অনেক ততটা শক্ত করে চেপে ধরছে। অনেক এবার লিয়ার ঠোঁট ছেড়ে গলায় কিস করতে থাকে। অনেকের স্পর্শগুলো লিয়ার কাছে বিষের মতো মনে হচ্ছে। যতবারই লিয়া চালানোর চেষ্টা করছে, অনেক চেষ্টা করেও লিয়া অনেকের হাত থেকে রক্ষা করতে পারল না। তাই এক পর্যায়ে লিয়া হার ছেড়ে দেয়। অনেকের ভেতরের পশুত্বটা যেন আস্তে আস্তে জেগে পড়েছে, তাই ও জোরপূর্বক লিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে। লিয়া শুধু বিছানায় শুয়ে চোখ দিয়ে পানি চড়াচ্ছে। আজকে লিয়ার সব শেষ হয়ে গেল। মেয়েদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস তার সতীত্ব, আর আজকে লিয়া সেটা অনেকের কাছে হারালো। অনেক নিজের কাজ শেষ করে লিয়ার উপর দিকে উঠে যায় আর শার্টের বোতামগুলো লাগাতে বলতে থাকে, আজকে তুই বিয়েতে রাজি হলে তোর সাথে এমন কিছু হতো না, কিন্তু তুই তোর অহংকারের কাছে অটল, আর তুই বিয়েতে রাজি হবি, আর না হলে সেটা তোর জন্য খারাপ হবে। এখন তুই ঠিক কর কী করবি। আমাকে অপমান করেছিস, কিন্তু তাতে আমি কিছু বলিনি, কিন্তু বারবার তুই আমার আব্বু আম্মুকে অপমান করেছিস। কোথায় গেল তোর অহংকার? একটু আগেও তোকে কী বলেছিলাম, কিন্তু তুই রাজি হসনি। এখন রাজি না হলে সেটা তোর বিষয়। লিয়া কোনো কথা বলছে না। অনেক ওকে বিছানা থেকে উঠিয়ে তারপর টানতে টানতে বাসা থেকে বের করে নিয়ে চলে যায়। দেখে আলামিন মেহেদি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অনেক লিয়াকে গাড়িতে উঠিয়ে দেয়, কিন্তু লিয়া তাও কোনো কথা বলছে না, স্তব্ধ হয়ে গেছে অনেকের এমন আচরণে। আজকে লিয়া অনেকের ভেতরে একটা অমানবিক পশু দেখেছে,
যে কিনা ওকে একটু আগে চিড়ে করে খেয়েছে। ওরা লিয়াকে বাসার সামনে নিয়ে আসে, অনেক ওকে নামিয়ে দেয় আর বলে, শোন, এরপরে যদি বিয়েতে রাজি না হস তাহলে সেটা তোর জন্য খারাপ হবে। তাই ভালো বলে বাসায় গিয়ে তোর আব্বু আম্মুকে বলবি তুই বিয়েতে রাজি। এখন বিয়েটা করবি কি না সেটা তোর বিষয়। কথাটা বলে অনেক আলামিন মেহেদি চলে যায়। তখন লিয়া ডুকরে ডুকরে কেঁদে ওঠে আর কান্না করতে করতে দৌড়ে ওর বাসায় ঢুকে নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে লিয়া শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আজকে ওর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারাতে হয়েছে। একটা মেয়ের কাছে তার সতীত্বটা অনেক দামি হওয়ার দরকার, কিন্তু কিছু কিছু মেয়ের আছে যারা প্লে বয়ের মতো কিছু ছেলের মিথ্যা মায়ের পরে সেটা ওই মানুষরূপী জানোয়ারের কাছে সমর্পণ করে। একটা মেয়েকে নিজের সতীত্বটাকে ছোটোবেলা থেকে খুব কষ্ট করে সামলে রাখতে হয়, কিন্তু আজকে লিয়া সেটা এক নিমিষে শেষ হয়ে গেল। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিয়ে লিয়া রুমে আসে, তারপর বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ফেলতে থাকে আর ভাবে, আজকে আমার সব শেষ হয়ে গেল। একটু একটু করে তিলে তিলে গড়া দোলা আমার সতীত্বটা আজকে এই মানুষটা কেড়ে নিয়েছে। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? কেউ আমাকে আর বিয়ে করতে চাইবে না, সবাই আমাকে নিচু নজরে দেখবে। লিয়া কান্না করছে আর কথাগুলো ভাবতে থাকে। তারপর একটা ডিসিশন নেয়। যেহেতু ওর কাছে আমার সতীত্ব হরণ হয়েছে, সেহেতু আমি ওকে বিয়ে করব। ওই আমার শরীরটা নোংরা করেছে, যেহেতু ওকেই দায়ভার দিতে হবে। লিয়া কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। বিকালের দিকে ওর ঘুম ভাঙলে ও চোখ খুলতেই খেয়াল করে ওর চারপাশে আব্বু আম্মু আর ছোটো ভাই বসে আছে, আর ওর আম্মু ওর মাথায় জল পটে দিচ্ছে। আম্মু, কি হয়েছে আমার? আম্মুরে, আমি তোর রুমে এসে দেখি তুই কি যেন উল্টাপাল্টা বলছিস। তখন তোর কাছে আসতেই দেখি তুই খুব কাঁপছিস। তখন তোর কপালে হাত দিতেই দেখি তোর শরীরে অনেক জ্বর, আর তুই উল্টাপাল্টা কি যেন। কথাটা বলে লিয়ার আম্মু কান্না করে দেয়। আবার লিয়ার সকালের কথাগুলো মনে পড়ে যায় আর ও বলে, আম্মু, আমি অনেককে বিয়ে করতে রাজি। লিয়ার এমন কথায় ওর আব্বু আম্মু আর ভাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখন লিয়া আবার বলে, কি হলো, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি বললাম না আমি বিয়ে করতে রাজি। তোমরা যাও, বিয়ের ব্যবস্থা করো। আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করতে চাই। মামুনি, তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ বিয়ের কথা বলছিস, আর 2 দিন আগেই তো তুমি বিয়েতে রাজি ছিলে না। তাহলে কি এমন হলো যে যার জন্য রাজি হয়েছে তুমি? আব্বু, তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো। এই বিষয়ে কিচ্ছু জানতে চেও না। আচ্ছা ঠিক আছে, তোমার জ্বরটা সারলেই আমি ওদের সাথে কথা বলবো। আব্বু, বলছি না আজকে কথা বলবে, আর এক্ষুনি তোমাকে যেটা বলেছি সেটাই কর। লিয়ার এমন রাগী কণ্ঠ শুনে ওর আব্বু বুঝতে পারে লিয়া অনেক রেগে আছে। তাই ওর আব্বু বলে, ঠিক আছে, আমি এক্ষুনি কথা বলছি। লিয়ার আব্বু অনেকের আব্বুর নম্বরে ফোন দেয়। তারপর ফোনটা রিসিভ করতে লিয়ার আব্বু বলে, হ্যাঁ ভাই সাহেব, আমার মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। আব্বু লিয়ার আব্বু এমন কথায় বেশ অবাক হয় আর বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? 2 দিন আগেই তো আপনার মেয়ে রাজি হচ্ছিল না, আমাদের কত অপমান করে বাসা থেকে বের করে দিল। দেখুন, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও কী জন্য এমন করেছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আজকে বাসায় আসার পর বলল যে ও নাকি বিয়েতে রাজি। আপনারা সব রাগ অভিমান ভুলে এখন বিয়ের ব্যবস্থা করুন। আর লিয়া খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাইছে। অনেকের কথা ভেবে আব্বু বিয়েতে রাজি হয়ে যায়। লিয়ার আব্বু ফোনটা কেটে দিলে আব্বু আম্মুকে ফোন করে সবকিছু খুলে বললে তখন উনি বলে অফিস শেষে বাসায় এসে ওদের সাথে কথা বলবে। সেদিন বিকেলে অনিকের আব্বু বাসায় এসে আব্বুর সাথে কথা বলে আর 7 দিনের মধ্যে অনিকের আর লিয়ার বিয়েটা ঠিক করে। এই 7 দিন লিয়ার কলেজে যায়নি আর অনিকও ওকে দেখেনি। তো অনিক এখন বেশ খুশি যে লিয়া বিয়েতে রাজি হয়েছে। আড্ডায় বসে অনিক, আলামিন আর মেহেদি কথা বলছিল। তখন আলামিন বলতে লাগলো, দেখলি তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করলে খুব সহজেই সেটা সুরসুর করে উঠে আসে। দোস্ত তোকে অনেক ধন্যবাদ, তোর জন্য আমি লিয়াকে নিজের করে। ধন্যবাদে পেট ভরবে না, তোর বিয়ে খেলে তবেই পেট ভরবে। মেয়েদের কথায় 3জনেই হেসে দেয়।
তারপর অনেক বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা বাসায় চলে যায়। দেখতে দেখতে অনেক আর লিয়ার বিয়ের দিনটা এগিয়ে আসে। গৌরবভাবে ওদের বিয়েটা হয়, কারণ লিয়া কোনো আয়োজন করতে বারণ করেছিল। তাই আজকে অনেক আর লিয়ার বিয়েটা ওদের বাসায় হবে। দুপুরের দিকে অনেক আর আব্বু আম্মু আর ফ্রেন্ডদের নিয়ে লিয়াদের বাসায় চলে যায়। তারপর কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ওদের বিয়েটা হয়ে যায়। কন্যা বিদায়ের সময় লিয়ার আব্বু ওর হাত অনেকের হাতে নিয়ে বলে, দেখো বাবা, আমার মেয়েটা খুব রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। ছোটবেলা থেকেই আমরা ওকে খুব আদর যত্ন করে মানুষ করেছি। তুমি আমার মেয়েটার খেয়াল রেখো, একটু কষ্ট পেতে দিও না। আব্বু আপনি কোনো টেনশন করবেন না, লিয়াকে আমি সব সময় চোখে চোখে রাখবো, আর ওকে কোনো কষ্ট পেতে দিব না। লিয়ার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে অনেক লিয়াকে নিয়ে ওর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আসার সময় লিয়া একটু কান্না করেনি, আর বিয়ের সময় থেকে শুরু করে অনেক লিয়ার মুখটা একবারও দেখতে পায়নি, কারণ লিয়া অনেক বড় একটা ঘুমটা দিয়েছিল। বাসায় আসার পর লিয়াকে অনেক রুমে আর আলামিনার মেহেদি অনেককে নিয়ে যায় আর আড্ডা দিতে থাকে। তো শেষ পর্যন্ত লিয়াকে নিজের করে পেয়েই ছাড়লি? কেউ একজন বলেছিল, কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে তাহলে তার ভালোবাসাটা আজ হোক বা কাল হোক তাকে নিজের করেই পাবে। রাগ তোর ডায়লগ। আমি না থাকলে আজকে লিয়াকব কখনোই কে পেতি না। তাই এখন কথা না বলে 10,000 টাকা ফেল। মানে কি? একটু আগে না পেট ভরে খেয়ে আসলি, এখন আবার টাকা কিসের? মানেটা কিছু না, খুব সোজা। ওটা তোর বিয়ে খেলাম, আর তোকে যে এত বড় একটা হেল্প করলাম তার জন্য টাকা চাইছি। এখন কথা না বাড়িয়ে টাকা দে। এবার অনেক গড়ির দিকে তাকিয়ে থেকে রাত 12টা বেজে গেছে। তাই রুমে আসতে চাইলে আলামিনা মেয়েদের ওকে টাকা না দিয়ে রুমে আসতে দিবে না, আর ওরা 1 টাকাও কম নিবে না। তাই আর উপায় না পেয়ে ওদের টাকা দিয়ে তারপর রুমের সামনে আসে। তারপর রুমের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক বুক সাহস নিয়ে বাসর করে ঢুকে বিছানার দিকে তাকাতেই দেখে লিয়া ইয়া বড় একটা গোমটা দিয়ে বিছানার মাঝে বসে আছে। তখন অনেক দরজাটা আটকে দেয় আর লিয়া একটু নড়াচড়ে বসে। তারপর অনেক কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ভাবে লিয়া উঠে এসে ওকে সালাম করবে, কিন্তু না। 10 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকার পরও যখন লিয়া উঠে আসছিল না, তখন অনেক নিচ থেকে ওর সামনে যায় আর ওর মুখ থেকে গোমটা সরিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। লিয়া কোনো কথা বলছে না। তখন অনেক একটা রিং ওর দিকে এগিয়ে দিয়ে লিয়া তাও কোনো কথা বলছে না, শুধু নিচের দিকে তাকিয়েছিল। তখন অনেক লিয়ার হাত ধরতে লিয়া এক ঝাটকে ওর থেকে নিজের হাতটা সরিয়ে নেয় আর বলতে শুরু করে, একদম আমার কাছে আসবি না, আর আমাকে টাচও করবি না। আর তোর কোনো অধিকার নেই আমাকে টাচ করার। তুমি এভাবে কথা বলছো কেন? আর কেন টাচ করবো না? তুমি তো আমার স্ত্রী। তোর সাথে আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুই তো একটা ধর্ষক। জোর করেছিস আমাকে বিয়ে করাতে। তা না হলে জীবনও তোর মতো ছেলেকে বিয়ে করতাম না। আর স্ত্রী বলছিস? কিসের স্ত্রী? স্ত্রীর মর্যাদা দিতে জানিস? কোনো মেয়েকে সম্মান করে কথা বলতে পারিস না, তাহলে তুই কিসের স্ত্রী? মর্যাদা দাবি করিস? হ্যাঁ, দেখো, যা হবার তা হয়ে গেছে। তুমি তো কিছুতে বিয়েতে রাজি হচ্ছিলে না, সেজন্য তোমাকে জোর করে বিয়েতে রাজি করানোর জন্য তোমার সাথে এগুলো করতে বাধ্য হয়েছি। বিয়েটা যদি একবার হয়ে গেছে, সে তো রাগ করো না, আমাকে মেনে নাও। আর আজকের রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসো, আমরা দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিই। ভালোবাসা? হাহ, তোর মুখে ভালোবাসা কথাটা মানায় না। তুই তো একটা ধর্ষক। জোর করে আমার সতীত্ব কেড়ে নিয়েছিস। তুই কখনো আমার কাছে আসার চেষ্টা করবি না। আর তুই ভাবলি কি করে আমি তোকে মেনে নেব? স্বামীর অধিকার কি করে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাই শত চেষ্টা করেও তুমি আমাকে আটকাতে পারবে। তোকে স্বামীর অধিকারটা দিব? হাহ, তুই আমার কাছ থেকে স্বামীর অধিকার কখনো পাবি না। তোর মতো কাপুরুষ এছাড়া আর কি করতে পারে? হ্যাঁ, তোকে আর কিছু করতে হবে না। আমি নিজ থেকে তোকে সব দিয়ে দিচ্ছি। আর তুই অনেক আগেই আমার সতীত্বটা কেড়ে নিয়েছিস। তাহলে আজকে কেন আর তোকে বাধা দিব বল? কথাটা বলে রিয়া ওর বুক থেকে আঁচলটা দিয়ে বলে,
নে তোর চাহিদা মেটা আর প্রমাণ করে দে তুইও একটা অমানুষ। লিয়ার এমন কথায় অনেকের অনেক খারাপ লাগে আর অপরাধবোধ কাজ করতে থাকে। তখন ও মাথা নিচু করে ভাবতে থাকে যে ওর রাগের বসে লিয়ার সাথে কত বড় একটা অন্যায় করেছে। তখন লিয়া বলে, কি হলো, নে তোর চাহিদা মেটা, আমি তোকে কোনো বাধা দিব না। আসলে কি জানিস, জোর করে তুই আমার সাথে যেটাই করিস না কেন, আমি তোকে কখনো ভালোবাসবো না, বরং তুই ধর্ষক বলেই পরিচিতি পাবি। তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, তাহলে এখন চুপ করে আছিস কেন? তোর চাহিদা মেটা। কথাগুলো বলে লিয়া ডুকরে কান্না করে দেয়। তখন অনেক কি করবে বুঝে উঠতে পারে না। ও যে এটা কাজ করেছে তার জন্য আজকে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। লিয়ার কান্নাটা অনেকের সহ্য হচ্ছিল না, তাই অনেক ওর চোখের পানি মুছে দিতে গেলে লিয়া এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দিয়ে বলতে শুরু করে, একদম আমাকে ছুবি না। তোর এই নোংরা হাতে আমাকে টাচ করার মতো তোর কোনো অধিকার নেই। আর তুই কখনো আমার কাছে আসবি না, আর কখনো স্বপ্নও ভাবিস না যে আমি তোকে স্বামীর অধিকার দেব। তুই আমার কাছে আগে যেটা ছিলি আর এখন তার থেকেও বেশি খারাপ মানুষে পরিণত হয়েছিস, আর তুই একটা ধর্ষক। অনেক আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, কিন্তু তুমি একদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে, আর ভালোবাসে সেদিন তুমি নিজে থেকে চাইবে যে আমি যেন তোমার কাছে আসি আর তোমাকে ভালোবাসি। ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচও করবো না আর তোমার কাছেও আসবো না। সেই দিনটা আর কখনো আসবে না, আর তোর মতো একজন ধর্ষককে আমি কখনো ভালোবাসবো না। সেটা সময় বলে দিবে। কথাটা বলি অনেক একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে লিয়া কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে লিয়া অনেকের আগে ঘুম ভেঙে যায়। তখন ও ওয়াশরুমে গিয়ে গোসল করে তারপর বের হয়। লিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছছিল। তখন ওর ভেজা চুলের পানি অনেকের মুখে এসে পড়তেই অনেকের ঘুমটা ভেঙে যায়। আর ও উঠে বসে খেয়াল করে লিয়া একটা কালো শাড়ি পরে আছে। লিয়াকে এই রূপে দেখে অনেক একটা গড়ের মধ্যে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা সময় অনেক লিয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, আর ও সেটা নিজেও বুঝতে পারে না। লিয়া এক পর্যায়ে খেয়াল করে অনেক ওর পেছনে দাঁড়িয়ে আছে। লিয়া আর কিছু বলে ওঠার আগে অনেক হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরে আর ওর চুলে নাক ডুবিয়ে দেয়। আর ওর গাড়ি একটা কেস করতে লিয়া অনেককে চালিয়ে নিয়ে টাস টাস করে অনেকের মুখে দুটো তাপ্পড় মেরে দেয় আর বলতে শুরু করে, আসলে তোর লজ্জা শরম বলতে কিচ্ছুই নেই। কালকে রাতে তোকে এত অপমান করলাম, আর একটা দিন যেতে না যেতেই এর ভিতরে তোর পুরুষত্ব জেগে উঠেছে। আমি তো তোকে কালকেই সবটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা নেসনি। তাহলে আজ কেন নাটক করছিস? এই নাটক করেই তো তুই আমাকে দিনের পর দিন ভোগ করতে চেয়েছিলি, তাই না? আসলে অনেক নিজেও বুঝতে পারেনি ও এমন একটা কাজ করবে। আসলে লিয়াকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাছাড়া লিয়া এখন ওর বউ ও ভেবেছিল যে লিয়া হয়তো কালকে রাতের আগের মতো এসব কথা বলছে, আর সেদিনের পর অনেক ভেবেছিল যে বিয়েটা হলেও লিয়া সব মেনে নেবে। কিন্তু না, লিয়া এখন ওর উপর খুব রেগে আছে। কথাগুলো ভেবে অনেকের ভেতরে একটা খারাপ লাগা কাজ করতে লাগলো। তখন ও নিচু স্বরে বলল, আসলে আমি বুঝতে পারিনি, সরি। সব কিছু কিন্তু সরি বললে ঠিক হয়ে যায় না। আর তোরা তো তোরা তো সেটাই পারিস। এই সরি বলে কি আমার সতীত্বটা ফিরে আসবে? পারবি সেটা ফিরিয়ে দিতে কখনো? বল, পারবি? পারবি না। কথাটা বলে লিয়া সেখান থেকে চলে যায়। অনেক সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগে, লিয়া কেন ওর সাথে এমন করছে? এখন তো ওদের বিয়ে হয়েছে, তাহলে কেন লিয়া ওকে মেনে নিচ্ছে না? আবার পরীক্ষণীয়ভাবে ওর সাথে আমি যেটা করেছি অন্যায় করেছি, এরপর লিয়া এত সহজে আমাকে মেনে নেবে সেটা বাবা পাগলামি। আচ্ছা, যতদিন পর্যন্ত লিয়া আমাকে মেনে না নেবে ততদিন পর্যন্ত আমি ওর কাছে আসবো না। লিয়া আস্তে আস্তে ঠিকই আমার ভালোবাসাটা বুঝতে পারবে আর আমাকে মেনে নেবে। আমি সেই দিনের অপেক্ষা থাকবো। কথাগুলো ভেবে অনেক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিচের ডাইনিং রুমে এসে দেখি লিয়া ওর আব্বু আম্মু খাবার দিচ্ছে। তখন অনেকের মুখে একটা হাসি ফুটে ওঠে। অনেকে এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, আম্মু দেখেছো তোমাদের বৌমা তোমাদের কোনো কাজ করতে দিচ্ছে না? অনেকের কথায় আব্বু আম্মু একটু হাসে আর লিয়া ওর দিকে রাগে দৃষ্টিতে তাকায়। তখন অনেক বলে, এভাবে তাকিয়ে কী দেখছো? সবাই কাছে আর তুমি দাঁড়িয়ে আছো, বসো, তুমিও বসো। কথাটা বলে অনেক লিয়ার হাত ধরে ওর পাশের একটা চেয়ারটাতে বসিয়ে দেয়। আব্বু আম্মু সামনে থেকে লিয়া কিছু বলতেও পারছে না আর সহ্য করতে পারছে না।
তার রাগে গজগজ করতে করতে অনেকের পাশে বসে। তারপর খাবার খাওয়া শেষ করে অনেক রুমে চলে যায়। একটু পরে লিয়া এসে দেখে অনেক বিছানায় শুয়ে আছে। তখন লিয়া সেখানে দাঁড়িয়ে থাকে। অনেক বিষয়টা বুঝতে পেরে বিছানা ছেড়ে উঠে বেলকনিতে চলে যায়। তখন লিয়া বিছানায় শুয়ে পড়ে আর এক মনে কী যেন ভাবছে। একটু পরে অনেক বাসা থেকে বের হয়ে যায়। এর মধ্যে লিয়ার আব্বু ফোন করে ওদের বাসা যেতে বলে। যাবে বলে ফোনটা কেটে দেয়। লিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও ও অনেকের কাছে যায় আর শোন, আব্বু। লিয়ার তুই করে বলাতে অনেক অনেক অবাক হয়। তখন বলে, আচ্ছা এখন তো আমাদের বিয়েটা হয়ে গেছে, এখন আর রাগ তুমি আমাকে মেনে নাও। আর কতদিন এভাবে রাগ করে থাকবে? দেখো 4টা বছর তো তুমি আমাকে অপমান করেই গেছো। বিয়েটা যেভাবেই হোক এখন তো আমাদের বিয়েটা হয়ে গেছে। আর তুমি একটু বোঝার চেষ্টা করো। এভাবে অন্য কারোর সামনে যদি তুমি আমাকে তুই করে বলো তাহলে ওরা বুঝবে যে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আর তুমি কি সেটা চাও? সেটা জানলে তোমার আব্বু আম্মু কষ্ট খুব পাবে। লিয়া কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। অনেক ঠিকই বলেছে, এগুলো যদি আব্বু আম্মু জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। তখন অনেক বারবার বলল, কি হলো? তখন অনেক আবার বলল, কি হলো? কি এত ভাবছো? কিছু না, এখন রুম থেকে বের হও, আমি রেডি হব। রেডি হবে তো হও। মানে কি? আমি তোর হ্যাঁ করতে পারো, আমি তো তোমার স্বামী, দেখলে তো আমি দেখবো। অনেকের কথা লিয়ে আবার রাগের দৃষ্টিতে ওর দিকে। আসলে কি বলতো, তোর চরিত্রই তো এমন। ওকে, সমস্যা নেই, তুই দেখ। লিয়ার কথায় অনেকের অনেক খারাপ লাগে, তাই ও বলে, আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে যাচ্ছি। অনেক রুম থেকে বের হয়ে যায়। তারপর চাঁদে গিয়ে একটা সিগারেট ধরায়। লিয়ার রেডি হওয়া হয়ে গেলে ও বাইরে এসে অনেককে খুঁজতে থাকে। ওদের বেরোতে বেশ দেরি হয়ে যায়। তাই লিয়ার আম্মু কাছে যায় আর আম্মু ও মামনি, তুমি কার কথা বলছো? আম্মু, তোমার ছেলের কথা বলছি। কোথায় ও? বাব্বা, ভালোবাসা দেখে একেবারে উতলে উঠছে। তাহলে এতদিন কেন আমার ছেলেটাকে এত অবহেলা করলে? শেষ পর্যন্ত তোমার ওকেই ভালোবাসতে হলো। তাহলে এতদিন কেন বিয়েতে রাজি হওনি? আম্মুর কথায় লিয়া ভাবতে লাগলো, বিয়েতে কি আমি ইচ্ছে করে রাজি হচ্ছি? আর আমি ওকে ভালোবাসতে যাব? আমি মরে গেলেও না। ওর ওর মতো একটা দুশ্চরিত্র লম্পট দর্শককে কখনো স্বামী হিসাবে মেনে নিব না। ও আমার সব কিছু কেড়ে নিয়েছে, তাই সম্মানটা বাজাতে আমি ওকে বিয়ে করতে রাজি হচ্ছি। নাহলে মরে গেলেও কখনো ওকে আমি বিয়ে করতাম না। লিয়া চুপ করে আছে দেখে আম্মু বলল, কি রে, কি এত ভাবছো? না আম্মু, কিচ্ছু না। বলো, ও কোথায়? গিয়ে দেখো, ছাদে গিয়ে বসে আছে। আম্মুর কথায় লিয়া সেখানে না দাঁড়িয়ে ছাদে চলে যায়। তারপর গিয়ে দেখি অনেক ছাদের রেলিংয়ের উপর বসে এক মনে সিগারেট টানছে। তখন লিয়া বলে, তুই এখানে বসে বসে সিগারেট খাচ্ছিস? হুম? আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। লিয়ার কথায় অনেক পেছনে করে তাকায় আর ওর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, দেখেছো, আমি বলেছিলাম না ঠিক তুমি আমাকে খুঁজবে আর আমাকে সত্যি ভালোবাসবে। কি এখন সেটাও সত্যি হলো তো? আমার বয়ে গেছে তোকে ভালোবাসতে। তোকে বললাম না আমাদের বাসায় যেতে হবে? তাহলে এখানে বসে আছিস কেন? হুম হুম। এরপর বের হলে তো সন্ধ্যা হয়ে যাবে বাসায় পৌঁছাতে গেলে। কথাটা বলতে অনেক ভিতরে গেল আর লিয়ার আম্মুকে সালাম করলো। তখন উনি বলল, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সালাম করতে হবে না, ওঠো আর বলো কেমন আছো বাবা তুমি? আম্মু আমি ভালো আছি, আপনার মেয়ে আমাকে অনেক ভালো লেগেছে, আপনি কেমন আছেন? কথাটা বলি অনেক লিয়ার দিকে তাকালো। তখন লিয়া একটা রাগের দৃষ্টিতে অনেকের দিকে তাকালো। এই তো বাবা, ভালোই আছি। রিয়া আম্মু, তুমি জামাই বাবাকে নিয়ে রুমে যাও। আম্মুর কথায় লিয়া অনেককে বলল। আসো। অনেক লিয়ার পেছনে পেছনে যেতে লাগলো। তারপর লিয়া ওর রুমে গিয়ে দরজাটা আটকে দিল আর হঠাৎ করে অনেকের শার্টের কলারটা ধরে বলতে লাগলো, এই, আমি তোকে ভালো রেখেছি মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? শাশুড়ি আম্মাকে জানাতে হবে না তার মেয়ে আমাকে কতটা ভালোবাসে আর কতটা সুখে রেখেছে?
অনেকের কথা শুনে লিয়া আমতা আমতা করে বলতে লাগলো, মানে তুই আম্মুকে সব বলে দিবি নাকি? জেগে জেগে তুই ওই স্বপ্নটাই দেখ, কখনোই সেই দিনটা আসবে না। আমি মরে গেলেও তোকে কখনো ভালোবাসবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন আমার কলারটা ছাড়ো। অনেকের কথায় লিয়া অনেককে ছেড়ে দিল। তারপর বিছানায় গিয়ে বসে পড়লো। তখন অনেক ওর পাশে গিয়ে বসতে লিয়া বলল, বলছি না তুই আমার কাছে আসবি না, তারপরও কেন আমার পাশে এসে বসছিস? দূরে যা। অনেক লিয়ার ব্যবহারে যতটা এনে দেখেছে ওর কাছে ততটাই খারাপ লাগছে। অনেক ভেবেছিল ওদের বিয়েটা হয়ে গেলে লিয়া আস্তে আস্তে ওকে মেনে নিবে, কিন্তু লিয়া যে এতটা রাগ করে আছে অনেক নিজের কাছে যেতে দিচ্ছে না। অনেকের লিয়ার ব্যবহারটা অনেকটাই খারাপ লাগছিল। বারবার ওর মনে হচ্ছিল যেন লিয়া ওর কাছ থেকে বারবার দূরে চলে যেতে চাইছে। অনেক আর কোনো কথা না বলে বেলকনিতে চলে গেল। তারপর একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি ভাবলাম আর কি হলো? আমাদের সম্পর্কটা কি কখনো ঠিক হবে না? নাকি আমি এত দিন ধরে শুধু আমি মর্জিকের পেছনে ছুটে গেলাম? লিয়া কি আমাকে কখনই ভালোবাসবে না? না না, এটা হতে পারে না। লিয়া যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমি মরেই যাব। আর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করলাম, সে যদি আমাকে ভালোই না বাসে তাহলে সেদিন আর এই জীবনটা রাখবো না। কথাগুলো ভেবে অনেকের চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এদিকে লিয়ার রুমে বসে থেকে সিগারেটের গন্ধ পাচ্ছে, তাই ব্যালকনিতে আসে আর দেখে অনেক সিগারেট খাচ্ছে। তখনও বলে, কি হচ্ছেটা কি এখানে? অনেক লিয়ার দিকে তাকায়। তখন লিয়া আবার বলে, আমি কিছু জিজ্ঞাসা করছি আর এখানে সিগারেট খাচ্ছিস কেন? এটা কি তোর বাসা পেয়েছিস? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো আউল ফাউলের বাসা নয় যে এখানে যা ইচ্ছা তাই করবি। এখন থেকে যে তোমার এই অভদ্র মানুষের সাথে থাকতে হবে তাই এগুলো অভ্যাস করে নাও। কথাটা বলতেই লিয়া অনেকের মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে আর বলে, এগুলো যদি খেতে হয় তাহলে এই বাসা থেকে বেরিয়ে গিয়ে খাবি, আর যেন এখানে এগুলো খেতে না দেখি। কথাটা বলে লিয়া সেখান থেকে চলে গেল। আর অনেক ভাবছে লিয়ার ব্যবহারগুলো কি কখনো ঠিক হবে না? সে 4 বছর ধরে লিয়া আমাকে অবহেলা করে যাচ্ছে, বিয়ের পরও কি এমন অবহেলাটা থেকে যাবে? দীর্ঘক্ষণ ধরে অনেক কথাগুলো ভাবছিল। এর মধ্যে লিয়ার ভাই অনেকের খাবারের জন্য ডেকে গেল আর বলল, দুলাভাই, আম্মু তোমাকে খাওয়ার জন্য ডাকছে। শালাবাবু তুমি যাও, আমি আসছি। বলতেই লিয়ার ভাই চলে গেল। তখন অনেক ওয়াশরুমে গিয়ে তারপর চোখে মুখে পানি দিয়ে নিচে আসলো। বসো বাবা, খেয়ে নাও। অনেকে একটা চেয়ার টেনে বসতে দেখলো ওর সামনে লিয়া বসে আছে। তখন লিয়ার আম্মু বলে, রিয়া, কি হচ্ছে শুনি? ওই জামাই বাসায় এসেছে, তুমি একটু জামাইকে আদর যত্ন করে নিজের হাতে খাইয়ে দিবে, কিন্তু তা না, তার আগেই তুমি খেতে বসে গেছো। আম্মু, ইচ্ছে হলে তুমি খাও তো, আমাকে কেন বলছো? এটা কি ধরনের কথা লিয়া? আমাদের বাড়িতে মেয়েরা কখনো স্বামীর আগে খায় না, আর তুমি আগে তো তার আগেই খেতে বসে গেছো, তারপরেও আবার বিয়াদবের মতন কথা বলছো। দিন দিন তুমি বড্ড বিয়াদব হয়ে যাচ্ছ। লিয়ার ব্যবহারে অনেক বারবার কষ্ট পাচ্ছে আর সেটা লিয়া যেন আমলেই নিচ্ছে না। এবার অনেক বলল, আম্মু থাক না, আমি নিজেই ভেবে নিচ্ছি। আর ও বাসা থেকে খেয়ে আসেনি, তাই হয়তো অনেক খিদে পেয়েছে, আপনি আর ওকে বকবেন না। কথাটা বলতে লিয়া অনেকের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। তখন অনেক লিয়াকে বলল, কি হলো, তুমি খাও, তুমি না বললে যে বাসায় গিয়ে খাবে? কথাগুলো বলতে লিয়া আবারও খেতে শুরু করে। অনেক কাজ ছিল আর বারবার ওর দিকে তাকাচ্ছিল। এবার অনেকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি কাজ করে। ও পা দিয়ে লিয়ার পায়ের উপর স্লাইড করে। হঠাৎ করে কারো স্পর্শ পেয়ে লিয়া একটু কেঁপে ওঠে আর তৎক্ষণাৎ চোখটা বন্ধ করে নেয়। অনেক ওর দিকে তাকে একটু মুচকে হাসি দেয় আর লিয়া ওর দিকে তাকে খাওয়ায় মন দেয়। তখন অনেক আবার ওর পায়ের ওপর স্লাইড করে। এবার লিয়া রাগী দৃষ্টিতে ওর দিকে তাকায়। তখন অনেক বলে, কি হলো, তুমি কাঁদছো না কেন, খাও। বেশ কিছুক্ষণ অনেক লিয়ার পায়ের উপর স্লাইড করতে লাগলো, যার জন্য লিয়া বেশ রেগে যায়। তাই অনেক সেটা বন্ধ করে দেয়। বুঝতে পারে লিয়া অনেক রেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে অনেক রুমে আসে। কিছুক্ষণ পর লিয়াও রুমে আসে।
তারপর দরজা বন্ধ করে দিয়ে অনেকের কাছে গিয়ে টাস টাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দেয় আর বলে, তুই কি কখনো মানুষ হবি না, নাকি আমাকে একটু শান্তিতেও থাকতে দিবি না? আমি পারছি না তোকে ছেড়ে দিতে। ভেবেছিলাম বিয়েটা হলে তুই একটু আমাকে শান্তিতে থাকতে দিবি, কিন্তু না, তুই যা শুরু করেছিস, তোর সাথে কি মানুষ থাকতে পারে? আমার তো মনে হয় তোর ভিতরে কোনো লজ্জাশরম বলতে কিচ্ছু আছে বলে, আর ন্যূনতম কমন সেন্স বলতে কিচ্ছুই নেই। একটা মানুষ যে বারবার বিরক্ত হচ্ছে, তুই কি সেটাও বুঝতে পারছিস না? আমারই ভুল হয়েছে তোকে বিয়েটা করা। আর কি করব বল, আর কি করব বল? তুই যেমন একটা কাজ করেছিস, সেটার জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না হলে যে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। অনেক গালে হাত দিয়ে লিয়ার কথাগুলো শুনছিল। লিয়ার প্রতিটি কথা যেন ওর বুকটাকে কত বিক্ষত করে দিয়েছিল, কিন্তু অনেক সেটা ওকে বুঝতে দিচ্ছিল না। এবার অনেকে একটা শুকনো হাসি দিয়ে বলে, আসলে আমি তো একটা লম্পট ছেলে, তাই না? কি করব বলো, তোমার সাথে লোচ্ছামি না করে পারি না। কথাটা বলে অনেক সেখান থেকে চলে যায়। তারপর বেলকনিতে গিয়ে কিছুক্ষণ নীরবে চোখের জল ফেলে। ভালোবাসার মানুষের অবহেলাগুলো আর নিতে পারছে না। দিনের পর দিন অবহেলাগুলো ওর বুকটাকে কত বিক্ষত করে দিচ্ছে, কিন্তু লিয়া সেটা বুঝতেই পারছে না, আর বোঝার চেষ্টাও করছে না। দীর্ঘ 4টা বছরে অনেক যার মনে একটু জায়গা করতে পারলো না, আর দুদিনে কিভাবে তার মনে জায়গা করে নেবে? আমার কপালে হয়তো ভালোবাসা জিনিসটা লেখা নেই, তাই হয়তো লিয়া এমনটা করছে। আবার পরক্ষণিকভাবে ও একটা ভুল করেছে, তাই বলে আমিও আমিও কি ওর উপর রাগ করে থাকবো? আমি ওকে আমার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেব আমি ওকে কতটা ভালোবাসি। তখনও নিজে থেকেই আমাকে আপন করে চাইবে। অনেক কথাগুলো ভাবছিল আর চোখের জল ফেলছিল। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ভালোবাসার মানুষগুলোর অবহেলাতে পৃথিবীর কোনো মানুষই মেনে নিতে পারবে না। হোক সে ছেলে বা মেয়ে, সেটা কারো পক্ষে সম্ভব না সহ্য করা। কিছুক্ষণ পর অনেক রুমে শুয়ে পড়ে। একটু পরে লিয়া এসে দেখে অনেক বিছানায় শুয়ে আছে। তখন লিয়া বলে, তুই বিছনায় শুয়ে পড়লি কেন? হুম হুম। মানে কি? তাহলে আমি কোথায় আমি সেটা কি করে জানবো? তুই যেখানে ইচ্ছা শো, কিন্তু বিছানায় নয়। তোমার শোয়ার হলে তুমি চাও, আমি বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারি না। তাহলে কাল কি করে ঘুমালি? হুম হুম। কাল তো দিব্যি সোফায় গিয়ে ঘুমাচ্ছিলি। এখন সর, আমাকে ঘুমাতে দে। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কিন্তু তোমার রুমে তো সোফা নেই, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি সেটা কি করে বলবো? তুই সোফায় ঘুমাবি নাকি ফ্লোরে, সেটা তোর বিষয়, কিন্তু তুই বিছানায় ঘুমাতে পারবি না। হুম। এতটা রাগ তোমার আমার উপর? অনেক কথাটা বলি লিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, কিন্তু লিয়া কোনো কথা বলছিল না। তখন অনেক বিছানা ছেড়ে উঠে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তারপর একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। আর লিয়া বিছানায় শুয়ে পড়লো। অনেক একদিকে শুয়ে শুয়ে ভাবছে, শেষ পর্যন্ত হয়তো কপালে এইটাও লেখা ছিল, আস্তে আমি এটা করেছি, এটা হয়তো তারই শাস্তি। ভাবতে ভাবতে অনেক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অনেকের ঘুম ভাঙিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে দেখে লিয়ার ছোটো ভাই বসে টিভি দেখছে। তখন অনেক ওর পাশে বসে আর বলে, শালাবাবু, তোমার পড়ালেখা কেমন চলছে? এই তো ভাইয়া, ভালোই চলছে। আর কেমন চলবে সেটা তো দেখতেই পাচ্ছ। আমার পড়ালেখা তো তোমার আব্বুকে নিয়ে। অনেকের কথায় লিয়ার ভাই একটু হেসে আর বলে, ভাইয়া, তুমি আপুকে অনেক ভাইয়া, তোর আব্বুকে অনেক ভালোবাসি, কিন্তু তোর আপু সেটা আমার এত কাছে থেকেও বুঝতে পারলো না। কথাটা বলে অনেক খেয়াল করলো লিয়া একটু দূরে দাঁড়িয়ে ওর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আর শেষ হতে হতে কথাটা শেষ হতে লিয়া ওদের কাছে আসলো আর রাগে কণ্ঠে ওর ভাই ইমনকে বলল, এখানে কি হচ্ছে শুনি? হুম। ইমন, তোমার কি পড়ালেখা কিচ্ছু নেই? সকাল সকাল উঠে টিভি দেখতে বসে গেছো। যাও, এক্ষুনি গিয়ে পড়তে বসো। আপু, তুমি সবসময় শুধু পড়া করো কেন বলো তো? সবসময় কি পড়াশুনো ভালো লাগে নাকি? ইমন, তুমি কিন্তু মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। একটা থাপ্পড় লাগিয়ে দিব। এক্ষুনি এখান থেকে গিয়ে পড়তে বসো, না হলে কিন্তু আমি আব্বুকে বলবো তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। ইমন কোনো কথা না বলে মনটা খারাপ করে ওর রুমের দিকে চলে গেল। তখন অনেক লিয়াকে বলল, তুমি ওর সাথে এভাবে কথা বললে কেন? ছোট মানুষ, একটু বুঝিয়ে বললেই তো হতো। শোন, তুই
তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি আমার ভাইয়ের সাথে কি ব্যবহার করব বা কি করব না সেটা তোর কাছ থেকে শিখতে হবে না। আর কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা তোর থেকে আমি খুব ভালোভাবে জানি। লিয়া, সবসময় তুমি এভাবে কথা বলো কেন? একটু তো ভালোভাবে কথা বলতে পারো। অনেক আর লিয়ার এমন কথা কাটাকাটি শুনে ওর আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর বলে, অনেক বাবা, কি হয়েছে? আর কিসের এত কথা কাটাকাটি? লিয়া এখানে? আম্মু, দেখো না তোমার জামাইকে বলছি সকালে কি খাবে, কিন্তু কিছুতেই বলতে চাচ্ছে না। বাবা তুমি বলো কি খাবে, আমি সেটাই রান্না করব। দেখো লিয়া এত সকালবেলায় উঠছে তোমার জন্য রান্না করতে। এমন কিছু শুনে অনেক অবাক হয়ে যায়। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আম্মু, আপনাদের যা ইচ্ছা রান্না করুন। আর লিয়া, রান্না করলে তো আমি বিষও খেয়ে নিতে পারি। কথাটা বলে অনেক ওঠে রুমে চলে যায়। তখন লিয়ার আম্মু বলে, দেখলি মা, জামাই তোকে কত ভালোবাসে। লিয়া মনে মনে ভাবছে, কেমন ভালোবাসে আম্মু, সেটা যদি তুমি জানতে পারতে তাহলে ওর এই কলঙ্কিত মুখটা তুমি কখনো দেখতে চাইতে না। কি রে, কি এত ভাবছিস? না, কিছু না। বেশ কয়েকদিন অনেক লিয়ার বাসা থেকে ওকে নিয়ে বাসায় চলে আসে। দিন যতই যাচ্ছে অনেকের প্রতি যেন ওর অবহেলা আর ঘৃণাটা বেড়ে যাচ্ছে। অনেক মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েছিল। আব্বু আম্মুর সামনে লিয়া তেমন বাজে ব্যবহার করে না, আর অনেক সেটাতেই খুশি। কিন্তু সবার আড়ালে অনেকের সাথে যে ব্যবহারটা করে সেটা অনেক কিছুতেই মেনে নিতে পারছিল না। লিয়ার অবহেলাগুলো কিছুটা হলেও ভুলার জন্য অনেক আবারও কলেজে যাওয়া শুরু করে। বেশ কিছুদিন ধরে কলেজে যাচ্ছে। অনেক লিয়াকে কলেজে যেতে বললেও ও যাবে না বলে। অনেকে এখন আর আগের মতো আড্ডাতে আলামিন আর মেয়েদের সাথে কথা বলে না। তো এই বিষয়টা ওরা খেয়াল করেছে। তখন মেহেদি ওকে জিজ্ঞেস করে, অনিক, তোর কি হয়েছে বলতো? বেশ কয়েকদিন ধরে দেখছি তুই চুপচাপ আসিস আর এমন মনমরা হয়ে থাকিস। কি হয়েছে বলতো? না রে, তেমন কিছু। কেমন কি হয়েছে সেটা তো বল। তোর এই চুপ করে থাকাটা যে আমরা মেনে নিতে পারছি না। যে ছেলেটা নাকি আমাদের আড্ডাকে মাতিয়েই রাখতো, সে আছে এমন চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে খুলে বল। অনেক আলামিনার মেয়েদিকে সব ঘটনা খুলে বলে। জানিস তো, আমি আর লিয়ার অবহেলাগুলো মেনে নিতে পারছি না। সব কিছু শোনার পর মেহেদি আর আলামিন চুপ করে থাকে। তারপর আলামিন বলে, দোস্ত, তুই মাপ করিস আমাদের। আমাদের জন্য তোকে ওর বিয়েটা করতে হলো। এর থেকে ভালো হতো তুই যদি ওকে বিয়ে না করে একতরফা ভালোবেসে কষ্ট পেলেও। এর থেকে সেটাই তোর জন্য ভালো ছিল। ওর সাথে বিয়ে হওয়ার পর যেন তোর কষ্টটা আরও বেশি বেড়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পর ও ইচ্ছে করেই হোক অনিচ্ছা করেই হোক তোকে নিয়ে স্বামী হিসেবে মেনে নিবে। কিন্তু লিয়া এমন একটা জেদি মেয়ে, যার কাছে তোর ভালোবাসার কোনো দাম নেই, যার কাছে নিজের রাগটাই বড়, তোর ভালোবাসাটা নয়। এই ভালোবাসা হয়তো ও একদিন বুঝতে পারবে, কিন্তু আমার ভয় হচ্ছে সেটা দেরি না হয়ে যায়। তারপর ওরা আর কিছুক্ষণ কথা বলে তারপর ক্লাসে যায়। ক্লাসগুলো শেষ করে অনেকে বাসায় যাবে। তখনই বৃষ্টি আরম্ভ হয়ে যায়, তাই বাসায় যেতে পারে না। বৃষ্টি শুরু হলে লিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে তারপর হাত দিয়ে বৃষ্টির পানিগুলো স্পর্শ করতে থাকে। বৃষ্টিটা লিয়ার কাছে এতই ভালো লাগছিল যে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাড়াহুড়ো করে ছাদে চলে যায় আর ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজছে। আজকে লিয়ার নিজেকে বেশ হালকা লাগছে আর মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ও। দীর্ঘ 1 ঘন্টা পর বৃষ্টি থামে। তখন লিয়ার রুমে চলে যায়। ওর বেশ শীত লাগছিল, তাই ওয়াশরুম থেকে কাপড়গুলো চেঞ্জ করে বিছানায় এসে শুয়ে পড়ে। কেমন যেন শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই গায়ে একটা কম্বল চাপিয়ে দিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই ওর চোখে যত রাজ্যের ঘুম এসে চোখটা বন্ধ করে দেয়। বৃষ্টি শেষে অনেক বাড়িতে আসে, আর বাড়িতে এসে থেকে লিয়া অবেলায় ঘুমাচ্ছে। অনেক লিয়াকে ডাকলো না। ওভাবে ডাকলে লিয়াকে অপমান করবে আর যা ইচ্ছা বলবে। এর থেকে ভালো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। অনেক সোফায় গিয়ে নিচেও ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে বিকালে। ঘুম ভাঙতে অনেক খেয়াল করে লিয়া কি যেন বিড়বিড় করছে আর কেমন যেন কাঁপছে। তখন অনেক ওর কাছে যেতে দেখে লিয়ার অনেক জ্বর। অনেক বুঝতে পারে লিয়া বৃষ্টিতে ভিজেছে,
কারণ লিয়ার বাসা থেকে আসার সময় ও আম্মু অনেককে অনেক করে বলে দিয়েছিল যে লিয়া যেন বৃষ্টিতে না বেঁচে, ওর জ্বর ঠান্ডা লেগে যায়। অনেক কী করবে ভেবে উঠতে পারছিল না। তখন লিয়া কাঁপছে দেখে ওর গায়ে আরেকটা কম্বল চাপিয়ে দেয়। ওর কাঁপছিল আর বিড়বিড় করছিল। অনেক এবার লিয়ার মাথায় জল পট্টি দিতে থাকে আর ওর আম্মুকে ডাকে। আম্মু এসে বলে, কি রে, কি হলো? ওর জ্বর আসলো কি করে? লিয়ার এমন অবস্থায় অনেক কান্না করতে করতে বলে, আম্মু আমি আমি বাসায় এসে দেখি লিয়া অবেলায় শুয়ে আছে, তাই আর ওকে ডাকিনি, কিন্তু একটু আগে উঠে দেখলাম ও কাঁপছে আর জ্বরের গুড়ি কি যেন বলছে, তাই আমি তোমাকে ডাকলাম। আম্মু, লিয়ার কিছু হবে না তো? ধুর বোকা ছেলে, সামান্য জ্বর এসেছে, এতে কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, ডাক্তারকে একটা ফোন করো আর বাসায় আসতে বলো। কথাটা বলে আম্মু গিয়ে লিয়ার মাথায় জলপট্টি দিতে লাগলো আর অনেক ডক্টরকে ফোন করলো। কিছুক্ষণ পর ডক্টর এসে লিয়াকে দেখে ওষুধ দিয়ে গেল। লিয়ার জ্বর এতটাই এসেছে যে ওর কোনো সেন্স নেই। আম্মু অনেককে লিয়ার মাথায় জলপট্টি দিতে বলে রান্না করতে চলে গেল। তারপর রান্না শেষ হলে আম্মু লিয়ার জন্য খাবার নিয়ে আসে। আব্বু, তুমি লিয়া মামুনিকে খাইয়ে দাও। তখন অনেক লিয়াকে ডাকে, লিয়া, এই লিয়া প্লিজ একটু খেয়ে নাও, তুমি নাকি বিকেলে কিছু খাওনি, দুপুরে কিছুই খাওনি, ওটু দেখো আমি তোমার জন্য আম্মু খাবার নিয়ে আসছে। লিয়া মিটমিট করে অনেকের দিকে তাকায়, তখন ওকে দৌড়ে উঠিয়ে বসায়। অনেক লিয়ার দিকে খাবারগুলো এগিয়ে দিলে লিয়া এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে থাকে। তখন অনেক হাত ধুয়ে এসে ওকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। অনেক বেশ অবাক হয় যে আজকে আবার লিয়া কি হলো, এত শান্তভাবে বসে আছে আর আমার হাতে কে নিল, হয়তো জ্বরের জন্য। অনেক ওকে খাওয়ানোর পর তারপর ওষুধ খাইয়ে শুয়ে দেয় আর ওর জ্বর কমলে অনেককে সোফায় শুয়ে পড়ে। মধ্যরাতে অনেক লিয়ার কাছে গিয়ে দেখে লিয়া আবারও শীতে কাঁপছে। তখন অনেক আবার ওর মাথায় জল পট্টি দেয়, কিন্তু জ্বর যেন কিছুতেই কমছিল না। অনেক তখন কান্না করে দেয় আর লিয়ার মাথায় পানি ঢালতে থাকে। বেশ কিছুক্ষণ পানি ঢালার পর লিয়ার একটু কাঁপুনি থামলে অনেক খেয়াল করে লিয়ার সারাটা শরীর ভিজে। তখন অনেক ভাবে ভেজা শরীর থাকলে লিয়ার ঠান্ডা লেগে যাবে। তখন অনেক আম্মুকে ডাকে আর ড্রেস চেঞ্জ করে দিতে বলে। তখন আম্মু অনেককে বলে, তুমি তো চেঞ্জ করে দিতে পারতে। আম্মু তুমি দাও। কথাটা বলে অনেক রুম থেকে বের হয়ে যায়। তারপর আম্মু লিয়ার ড্রেসটা চেঞ্জ করে দেয়। অনেককে ভেতরে যেতে বলে চলে যায়। অনেককে দেখে লিয়া এখন অনেকটাই শীতে কাঁপছে, তাই আর কোনো উপায় না পেয়ে অনেক লিয়ার পাশে শুয়ে পড়ে। তারপর ওকে নিজের বুকের সাথে চেপে ধরে, সাথে সাথে লিয়া অনেক শক্ত করে জড়িয়ে ধরে। লিয়া জ্বরের গুড়ে আর কি যেন উল্টাপাল্টা সব বলছিল। তখন অনেক আর কোনো উপায় না পেয়ে লিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে দেখে লিয়ার জ্বর কিছুটা কমে যায়। লিয়ার ঘুম ভাঙতেই ও দেখে অনেকের বুকে শুয়ে আছে। তখন ও তাড়াহুড়ো করে ওর কাছ থেকে উঠে যায়, সাথে সাথে অনেকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লিয়া বলতে শুরু করে, জেগে থাকতে তো সুযোগটা নিতে পারিসনি, তাই শেষ পর্যন্ত ঘুমের মধ্যে আমার উপর সুযোগটা নিলি। আসলে তুই এক আসলে কথাটা বলতে লিয়া টাস টাস করে অনেকের গালে দুটো থাপ্পড় মেরে দেয় আর বলে, আমি মনে করেছিলাম তুই একটু হলো ভালো হবি, কিন্তু না, তুই আমার পারমিশন ছাড়ে আমার শরীরে হাত দিয়েছিস। আসলে আমারই ভুল হয়েছে তোকে বিয়েটা করা। আসলে আমার কপালটাই খারাপ যে তোর মতো একটা দুশ্চরিত্র ছেলেকে আমি বিয়ে করেছি। লিয়ার কথাগুলো অনেক আর সহ্য করতে পারছিল না, তাইও বলে, ব্যাস অনেক বলেছো আন্না, আমি তোমাকে শুধুমাত্র জড়িয়ে ধরে শুয়েছিলাম, অন্য কিছু করিনি। কথাটা বলতে লিয়ার নিজের দিকে তাকিয়ে দেখলো ওর ড্রেসটা চেঞ্জ। তখন লিয়া কড়া গলায় বলল, তোকে আমার চেনা হয়ে গেছে, তুই যদি আমার সাথে কিছু নাই করিস তাহলে আমার ড্রেসটা কে চেঞ্জ করলো? হুম হুম। দেখো আমি তোমার, কথাটা বলতে লিয়া আবার অনেকের গালে টাস টাস করে আরও দুটো থাপ্পড় মেরে দিয়ে বলল, এরপরও তোর ওই নোংরা মুখ দিয়ে আবার কথা বের হচ্ছে? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে সরে যা। লিয়ার ব্যবহারে অনেক অনেক কষ্ট পায়, তাই তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। এর মাঝে আম্মু ওদের রুমে ঢুকতে যাবে থেকে অনেকটা রেগে আছে আর তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। তখন আম্মু ভেতরে ঢুকে আর দেখে লিয়া বিছানায় বসে আছে। লিয়া মামনি, এমন জ্বরটা বাঁধলো কি করে বলো তো? আসলে আম্মু কালকে একটু বৃষ্টিতে ভিজেছিলাম, সেই জন্যে জ্বরটা এসেছে বোধ হয়। তুমি তো জ্বর বাঁধিয়েছো, তাই কিছু হয়তো বলতে পারবে না, কিন্তু তুমি কি জানো যে তোমার জ্বরের জন্য অনেক কতটা টেনশন করছিল?
আর কালকে সারাক্ষণ তোমার পাশে বসেছিল আর কান্নাকাটি করেছে। তারপর রাতে যখন তোমার জ্বর বেড়ে যায় তখন ও তোমার মাথায় পানি ঢালতে গিয়ে তোমার ড্রেসটা ভিজে যায়। তখনও আমাকে বলে তোমার ড্রেসটা চেঞ্জ করে দিতে, তাই আমি এসে তোমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। আম্মুর কথায় লিয়া বেশ অবাক হয় আর ভাবে, এইটা আমি কি করলাম? শুধু শুধু ওকে মারলাম। ও তো আমার ভালোর জন্যে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। আর আম্মু তো বলছিল অনেক আমার ড্রেসটা চেঞ্জ করেনি, তাহলে শুধু শুধু ওর গায়ে হাত তুললাম। অনেক বাসায় আসলে ওকে সরি বলে দিব। লিয়া মামনি, কি এত ভাবছো? না আম্মু, কিচ্ছু না। মামনি, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাব নাকি তুমি নিচে গিয়ে খেয়ে আসবে? আর অনেক কোথায় গেল? ও কি খাবে না? আম্মু, সেটা তো বলতে পারবো না। আর তুমি আমার খাবারটা রুমে নিয়ে আসো আর আমাকে একটু খাইয়ে দাও প্লিজ। আমার নিচে যেতে ইচ্ছা করছে না। ঠিক আছে। আম্মু খাবার এনে লিয়াকে খাইয়ে দিয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়ে ওকে শুয়ে থাকতে বলে। অন্যদিকে অনেক বাসা থেকে বেরিয়ে তারপর একটা নদীর পাড়ে চলে আসে। মন খারাপ থাকলে অনেক যেখানে প্রায় আসে। আসলে এই দীর্ঘ 4 বছর ধরে যখনই অনেক লিয়ার সাথে কথা বলতে গেছে তখনই লিয়া বারবার ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। অনেক বসে বসে ভাবছে, কেমন অদ্ভুত ভাগ্য আমার, 4টা বছর যাকে ভালোবাসি সে আমার ভালোবাসাটা বুঝতেই পারলো না। ওর কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। আর থাকবেই বা কী করে? আমি যে ওর চোখে একটা বাজে চরিত্রহীন লম্পট ছেলে। এমন ছেলেকে কেউ কখনো ভালোবাসে? আসলে আমারই ভুল। আমি হয়তো এতদিন ধরে মরিচিকার পেছনে চড়ছি, তাই হয়তো সেই ভুলটা আমার ভেঙেছে। আজকে বুঝতে পারলাম সেটা। আমি ওকে ভালোবাসা যতটা না ওর কাছে যেতে চাই, ওকে নিজের করে পেতে চাই, ও ততবারই আমাকে আরও বেশি অবহেলা করে দূরে ঠেলে দেয়। ভালোবাসাটা বোধহয় আমার এই 4 আঙ্গুলের কপালে লেখা নেই। কথাগুলো ভাবছিল আর একটা একটা করে সিগারেট দৌড়াচ্ছিল। তো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু অনেক বাসায় গেল না। এরপর দুপুর গড়িয়ে বিকাল হয়, তারপরও বাসায় ফেরে না। একটু পরে রাত হয়ে যায়। তখন আম্মু ওকে ফোন করে বলে বাসা যেতে। ও আসছি বলে রেখে দেয়। অনেক বাসায় গিয়ে নিজের রুমে গিয়ে তারপর একবার লিয়ার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। অনেক খেয়াল করলো লিয়া কেমন যেন মনমরা হয়ে বসে আছে। অনেক ওয়াশরুম থেকে বের হতেই লিয়া বলে, শোনো, আমি তখন... তোমার জ্বরটা কি কমেছে? হ্যাঁ, কমেছে আসলে। লিয়া আর কিছু বলার আগে অনেক বলে, তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। শোনো, আমি... অনেক লিয়াকে কিছু বলতে দিচ্ছে না। অনেক জানে ও কী বলবে, তাই ওই বিষয়ে কথা বলতে চাচ্ছে না। তাই আবার বলে, তুমি ওষুধ খেয়েছো? না, খাইনি। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। লিয়ার কথাকে অপেক্ষা করে অনেক বলল, জ্বর বাঁধিয়েছো এখন, সেটা তো সারাতে হবে, তাহলে ওষুধ খাওনি কেন? কথাগুলো বলতে বলতে ও ওষুধগুলো ছাড়িয়ে লিয়ার হাতে দেয়। তখন লিয়া ওষুধগুলো খেয়ে নেয়। এবার অনেক রুম থেকে বের হতে যাবে, তখন লিয়া বলে, আমি কি কিছু বলার সুযোগ পাবো? হ্যাঁ অবশ্যই বলো, কি বলতে আসলে আমি সকালের জন্য সরি। আমি বুঝতে পারিনি যে তুমি আমার ড্রেসটা চেঞ্জ করোনি। যখন হঠাৎ করে দেখলাম আমার ড্রেসটা পাল্টে গেছে তখন আমার অনেক রাগ উঠে যায়। তাই ভুল বুঝে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। আই এম সরি। অনেক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সরি কিসের জন্য? আর তুমি তো ঠিকই করেছো। আমার মতো একটা লম্পট ছেলে তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, সেটার জন্য তুমি মেরেছ। তুমি একদম ঠিক করেছো। আসলে আমি ওইটারই যোগ্য, তুমি ভেবো না। এরপর যদি তোমার শরীরটা খারাপ হয় তাহলে কখনোই আমি আর তোমার কাছে আসবো না, আর বলেও আমি তোমাকে টাচ করবো না। আমি এই কয়েকদিনে বেশ বুঝতে পেরেছি যে তুমি আর আমাকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নেবে না। আর ভালোবাসা তো দূরের কথা, সেদিনের ওই কাজটা করার জন্য তুমি এক প্রকারে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো, যেটাকে জোর করে বিয়ে ছাড়া আর কিছুই বলে না। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে থাকতে না চাইলে আমি তোমাকে মুক্ত করে দেব। আর আমি কাউকে জোর করে ধরে রাখতে চাই না। আমি বেশ বুঝতে পারছি যে তুমি আমার সাথে থাকতে কমফোর্টেবল ফিল করো না, আমাকে অনেকটাই ঘৃণা করো, অসহ্য মনে হয়। মোটামুটি তোমার চোখে বিষ আমি। তুমি টেনশন করো না। তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কারণ যে চলে যেতে চায় তাকে ধরে রাখাটা বোকামির কাজ। দীর্ঘ 4 বছরে যখন তোমার মনে জায়গা নিতে পারিনি, তাহলে মনে হয় না এই জীবনে আর সেটা পারবো। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তোমাকে ভালোবাসার কথাগুলো বলতে বলতে।
এখন নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। বারবার তোমার অবহেলাগুলো মেনে নিয়ে তোমার কাছে আসতে তুমি কোনো টেনশন করো না, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি চাইলে চলে যেতে পারো। আমি তোমার সাথে যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, আর চাইলে সেটা ঠিক করে দাও বা ফিরিয়ে দেওয়া সম্ভব না। তার জন্য আমি তোমার কাছে জোর হাতে মাপ চাইছি। অনেক এক নাগারে কথাগুলো বলছিল আর চোখের পানি টলমল করছিল। লিয়া সেটা বেশ ভালোই বলে শুনে লিয়ার ভেতর অপরাধবোধ কাজ করতে শুরু করে। ও বুঝতে পারে যে অনেক অনেক কষ্টে আছে। এই কথাগুলো বলা শেষ করে অনেক আর সেখানে দাঁড়ালো না, ওয়াশরুমে চলে আসে। সেখানে গিয়ে চোখে মুখে অনেকক্ষণ পানিতে আর পানির সাথে ওর চোখের জলগুলো ধুয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর অনেক বের হয়ে আসে। অনেক চাদর আর বালিশ নিয়ে সোফায় গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে আর নীরবে চোখের জল ফেলতে থাকে। অন্যদিকে লিয়ার চোখেও ঘুম নেই। ও অনেকের একটু আগে বলা আগের কথাগুলো বারবার ভাবছে, যেটা ভাবে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছিল। অনেকের সাথে আমার কি এমন ব্যবহার করাটা ঠিক হচ্ছে? আমি তো ঠিকই বলেছি, বিয়েটা আমাদের যেভাবেই হোক। ও তো এখন আমার স্বামী, আমার উপর ওর সব অধিকার আছে। আমি কেন ওকে মেনে নিতে পারছি না? হয়তো ওর সেই দিনের ব্যবহারের জন্য। ভুলটা তো আমারই ছিল। আমি ওর আব্বু আম্মুকে ছোট করে হেয় করে কথা বলেছিলাম। সেজন্যই অনেক রাগ করে এমন একটা কাজ করেছিল। দিনের পর দিন ওকে অবহেলা করার আমার মোটেও ঠিক হচ্ছিল না। কি করব আমি? দিনের পর দিন ওকে অবহেলা করা আমার মোটেও ঠিক হচ্ছে না। আমি কি করব? কি করব আমি? আমি যে ওকে মেনে নিতে পারছি না। কেন একজন বাধা আমাকে ওর থেকে দূরে ঠেলে দিচ্ছে? মনে হয় না কখনো ওকে ভালোবাসতে পারবো। আর যাকে ভালোবাসতে পারবো না তাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ? যাই হোক, ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছি, সেটার জন্য এক্ষুনি নিজেরই খারাপ লাগছে। আর ওর সাথে এমনটা করা যাবে না। অনেক আর লিয়ার বিয়ে হয়েছে 6টা মাস কেটে গেছে, কিন্তু এখন ওদের সম্পর্কটা সে আগের মতোই আছে। লিয়া ভেবেছিল আস্তে আস্তে ওকে মেনে নেবে, কিন্তু কোনো এক বাধার কারণে ও কিছুতেই মেনে নিতে পারছে না। অবহেলা না করলেও এখনও সে আগের মতোই ওদের সম্পর্কটা আছে। অনেক আর এখন আগের মতো লিয়ার সাথে তেমন কথা বলে না। অনেকভাবে শুধু শুধু কথা বলতে কি অপমান হওয়ার কোনো মানেই হয় না, যেহেতু আমাকে ভালোবাসে না আর চায় না আমি ওর সাথে কথা বলি, যেহেতু আমি আর যেচে ওর সাথে কথা বলতে যাব না। প্রয়োজন ছাড়া অনেক লিয়ার সাথে কথা বলে না। বেশ কিছুদিন যাবৎ ওই বিষয়টা খেয়াল করছে। তাই লিয়ার নিজের কাছে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে, কিন্তু আবার বলতেও পারছে না যে কিসের জন্য কথা বলে না। এখন অনেকের মনটা প্রায় খারাপ থাকে। ও ভাবে বিয়ের 6টা মাস পার হয়ে গেল। অনেক মনে করেছিল বিয়েটা হয়ে গেলে লিয়া ওকে মেনে নেবে আর ভালোবাসতে শুরু করবে, কিন্তু না, সেটা বোধহয় আর কখনো সম্ভব না। আমার কপালে বোধহয় কারো ভালোবাসাটা লেখা নেই, সেই জন্যই বোধহয় লিয়া আমাকে এত অবহেলা করছে। 4টা বছর যার মনে একটু জায়গা করে নিতে পারলাম না, 6টা মাসে কি করে তার মনে জায়গা করে নিব? তাহলে সেটা বোধহয় আর কখনো সম্ভব হবে না। লিয়া আমাকে কখনোই মেনে নেবে না আর ভালোবাসবে না। শুধু শুধু আমি এতদিন একটা মরিচিকার পেছনে ছুটে আসছি। কথাগুলো ভাবতে অনেকের চোখ দিয়ে দুফুটো অশ্রু গড়িয়ে পড়ে। এরই মাঝে কেটে গেছে আরও 4-5টা দিন। অনেক এখন লিয়ার সাথে নিজ থেকে কথা বলতে চাইলেও অনেক আর ওর সাথে তেমন একটা কথা বলে না, শুধু প্রয়োজন ছাড়া। শুধু প্রশ্ন করে উত্তর দেয়। লিয়ার কাছে বিষয়টা বেশ খারাপ লাগছে। অনেক আজকে কলেজ শেষে বাসায় এসে দেখে লিয়া বিছানায় শুয়ে শুয়ে কি যেন একটা মনে মনে অনেক একবার ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। লিয়া ভাবতে থাকে অনেক বাইরে আসলে আজকে ওর সাথে কথা বলতে হবে, কেন ওর সাথে কথা বলে না। আসলে লিয়া অনেকের সাথে থাকতে থাকতে একটু একটু করে ওর প্রতি দুর্বল হচ্ছে আর ওকে ভালোবাসতে শুরু করছে, কিন্তু সেটাও বুঝতে পারছে না। তাই অনেক নিজের কাছে উঠিয়ে নিতে পারছে না, কিন্তু অনেকেরই চুপ করে থাকাটা ও মেনে নিতে পারছে না। আধ ঘন্টা পর অনেক ওয়াশরুম থেকে বের হলে লিয়া বলে, অনেক শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। লিয়ার এমন কথায় অনেক বেশ অবাক হয়, কারণ এই 6টা মাসে ওদের বিয়ে হয়েছে। একবারও লিয়া ওকে তুমি করে বলেনি। সবার সামনে যদিও তুমি করে বলেছে, কিন্তু রুমে আসলে
আর একা থাকলে ওকে তুই করে বলছে। অনেক একটু ওর দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ কী বলবে বলো। তোমার কি হয়েছে বলো তো? এমন চুপচাপ হয়ে গেছো কেন? আর কথা বলো না কেন? কি করেছি আমি যে তুমি আমার সাথে কথা বলছো না? তুমি তো নিজেই জানো যে আমি তোমার সাথে কথা বলি, তোমাকে বিরক্ত করি। একটা মানুষ কতদিন একটা মানুষের জন্য এভাবে অপমান সহ্য করবে? দিনের পর দিন তুমি আমাকে অপমানই করে গেলে, একটাবারও বোঝার চেষ্টা করলে না যে আমি আসলে তোমার কাছে কি আর কেমন ছিলাম। দীর্ঘ 4.5 বছর আগেও তোমার কাছে আমি যেমন একজন বাজে ছিলাম, এখন ঠিক তেমনই আছে, একটু আপন হতে পারেনি। আর আমি জানি তুমি আমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করো না, তোমার ভালো লাগে না আমার সাথে কথা বলতে, তাই আর তোমাকে ডিস্টার্ব করি না। শুধু শুধু কথা বলে কী লাভ যেখানে তুমি চাও না যে আমি তোমার সাথে কথা বলি? আর কি হবে? আমার কিছুই হয়নি, আসলে আমারই ভুল ছিল যে না জেনে শুনে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আর ভালোবাসাটা তো বলে কয়ে আসে না, পৃথিবীতে না আসলে বুঝতেই পারতাম না যে এমন ভালোবাসা কারো কপালে জোটে না। কথাগুলো বলে অনেক সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে যায়, তারপরে এক নাগারে সিগারেট খেতে থাকে। অনেকের কথাগুলো শুনে লিয়ার একটু খারাপ লাগে। ও ভাবে, অনেক অনেক কষ্ট পেয়েছে, না হলে আমার সাথে কথা বলা বন্ধ করতো না। যে ছেলেটা 5.5 বছর ধরে আমার পিছনে লেগে আছে, আমার অপমানগুলো মুখ বুজে সহ্য করে যাচ্ছে, সে কষ্ট না পেলে এত সহজে ভেঙে পড়তো না। কিন্তু জিজ্ঞাসা করলো, সেজন্য তো আমি ওকে মেনে নিতে পারছি না। আমার সাথে ও যে কাজটা করেছে সেজন্য আমি ওকে মেনে নিতে পারছি না। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমার সাথে এমন কিছু করার পর হয়তো আমাকে কখনো বিয়েই করতো না। কিন্তু ও আমাকে এতটাই ভালোবাসে যে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্কটা করেছে, আমি যাতে ওকে বিয়ে করতে বাধ্য হই। অন্য কেউ হলে আমার সাথে ওটা করার পর আমাকে ছুঁড়ে ফেলে দিত, কিন্তু অনেক তো সেটা করেনি। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন একটা পদক্ষেপ লিয়া বিছানায় বসে বসে কথাগুলো ভাবছিল, আর অনেক ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলেছিল, আর অনবরত সিগারেট টান দিয়ে যাচ্ছিল। ওদের মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই সেটা অনেকের বাসার কেউ জানে না, আর লিয়ার বাসাতেও কেউ জানে না। অন্যদিকে অনেক পারছে না ওকে ছেড়ে দূরে চলে যেতে। যাকে পাওয়ার জন্য এত কিছু করলো তাকে ছেড়ে কী করি বা দূরে চলে যাবে। বেশ কিছুদিন ধরে লিয়া অনেকের উপর অধিকার কাটানোর চেষ্টা করছে, আর ওর অনেক কেয়ার করছে, তাতে অনেকভাবে হয়তো একসাথে তাকে সেজন্য একটু দয়া করছে। আর অনেক আগের মতো এখন আর লিয়ার কেয়ার করে না। দীর্ঘ 6টা মাস অনেক লিয়ার কাছে আসার চেষ্টা করছে, ওর অনেক কেয়ার করছে, কেয়ার রেখেছে, ভালোবাসার চেষ্টা করেছে। কিন্তু লিয়া ওকে অপমান আর অবহেলা করে বারবার দূরে ঠেলে দিয়েছিল। তাই আর এখন ওর সাথে কথা বলে না। কিন্তু লিয়া এখন নিজ থেকেই অনেকের সাথে কথা বলতে চায়, কারণ আস্তে আস্তে লিয়া অনেকের প্রতি দুর্বল হচ্ছে, সেটাও বুঝতে পারছে, কিন্তু কিছু বলতেও পারছে না। অনেক একদিন কলেজ থেকে ফিরে দেখে লিয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। ওর কথাগুলো এমন ছিল, তুই তো জানিস আমার বিয়েটা কিভাবে হয়েছে। হ্যাঁ জানি, যেভাবেই হোক। আর ও তোর সাথে যতটাই বাজে বিহেভ করুক না কেন, ও তোকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই তোকে নিজের করে পাওয়ার জন্য এমন একটা বাজে পদক্ষেপ গ্রহণ করেছিল। আর তাছাড়া তুই তো ওকে সহ্য করতে পারিসনি। আগে সহ্য করতে পারছি না বারবার ও তোকে ভালোবাসার কথা বলার পরও তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, আর সবার সামনে অপমান করেছিস। এটা কি কম নয়? তার উপর ওর আব্বু আম্মুকে অপমান করতে তুই ছাড়িসনি। ওর দৃষ্টিকোণ থেকে সেদিন অনিক ওই কাজটা করতো না যদি তুই না ওর আব্বু আম্মুকে অপমান করে কথা না বলতি। একটা মানুষ কতটা নিরুপায় হলে এমন একটা কাজ করতে পারে তুই ভেবে দেখেছিস? জোর করে ও যেটা করেছে সেটা শুধরে নেওয়ার জন্য তো ও তোকে বিয়ে করেছে। কি করব বল, আমি তোকে ভালোবাসতে পারছি না, আর মেনেও নিতে পারছি না। ও আমার সাথে যেটা করেছে সেটাকে ধর্ষণ বলে, আমার অইচ্ছা সত্ত্বেও ও যেটা করেছে, কিভাবে আমি ওকে মেনে নিব বল? আমি তো পারছি না ওকে মেনে নিতে। লিয়ার কথাগুলো অনেক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর ভাবছিল যে লিয়া এখন আমাকে সেই আগের বাজে একটা মানুষ ভাবে, অনেক ভাবে যেটা করেছে, তারপর হয়তো লিয়া ওকে কখনো মেনে নেবে না। কি কুক্ষণে যে ওই কাজটা করতে গিয়েছিলাম, আর না করলে হয়তো কখনো ওকে নিজের করেও পেতাম না। আর এটাকে তো নিজের করে পাওয়ার বলে না। লিয়া কখনো আমার ছিলই না আর হবেও না।
দেখ, চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। আর ও তো তোকে এতটা ভালোবাসে যে তোকে পাওয়ার জন্য এমন একটা কাজ করেছে। দিনের পর দিন শুধু তুই ওকে অবহেলা করে যাচ্ছিস, কিন্তু কখনো ওর ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করলি না। দেখ, পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যারা নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে জীবনটা কাটিয়ে দেয়, কিন্তু ও হয়তো সেটা সহ্য করতে পারবে না, তাই তোকে পাওয়ার জন্য এমন একটা বাজে কাজ করতেও দুভার ভাবেনি। ফোনের অপাশ থেকে নীলা কথাগুলো বলছিল, কিন্তু সেটা অনেক শুনতে পাচ্ছেন না। লিয়া এবার আর কোনো কথা বলে না। তাই অনেক বুঝতে পারলো ওদের সম্পর্ক কখনো ঠিক হবে না। অনেক চাঁদে চলে যায় আর ভাবতে থাকে এই সম্পর্কটা হয়তো আর কখনো ঠিক হবে না, আর ও আমাকে কখনো ভালোবাসবে না। আমি ভুল ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে একসাথে থাকতে থাকতে হয়তো ভালোবাসাটা হয়ে যাবে, কিন্তু না। যার মনে 4.5 বছরে আমার জন্য একটুও জায়গা হয়নি, আর কখনো হবে না বলে মনে হচ্ছে না। শেষ 2-3 দিন অনেক আর কলেজে যায় না, শুধু দিনরাত এই কথাগুলো নিয়ে ভাবে। সারাক্ষণ ভাবে যে লিয়া আমার সাথে থাকতে চায় না, আমাকে সহ্য করতে পারে না। যার কাছে আমি একজন ধর্ষক, তাকে কি করে এই মুখটা দেখাবো। এদিকে লিয়া অনেকের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অনেক বলে না। অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছে যে যেখানে লিয়ার ভালোবাসাটাও পাবে না সেখানে বেঁচে থাকবে না। ওর ভালোবাসাটা ব্যর্থ। ওদের বিয়ে হয়েছে 6টা মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও অনেক আর লিয়া দুজনই আলাদা থাকে। অনেক এখনও সোফায় ঘুমায়। তো আজকে রাতে সে একইভাবে শুয়েছে, কিন্তু অনেকের চোখে কোনো ঘুম নেই। সেদিনের কথাগুলো ভেবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আর ভাবছে আমার মতো মানুষ কেন এই পৃথিবীতে বেঁচে আছে। অনেক খেয়াল করে লিয়া ঘুমিয়ে গেছে, তাই ওটা টেবিলে গিয়ে বসে একটা চিঠিতে লেখে তারপর ছাদে চলে যায়। যাবার সময় একটা ব্লেড নিয়ে যায়। অনেক আকাশের দিকে তাকিয়ে আছে আর লিয়ার করা ব্যবহারগুলোর কথা ভাবছে। অন্যদিকে লিয়াও আজকে ঘুমায়নি। অনেক যে টেবিলের উপর বসে কিছু একটা করছে সেটাও খেয়াল করছিল। তাই অনেক চলে যেতেই লিয়া চিঠিটা হাতে নেয়, তারপর পড়তে শুরু করে। প্রিয় বলার ভাষা বা অধিকার আমার কোনোটাই নেই। তুমি আমার প্রিয় হলেও আমি যে তোমার কাছে কখনো প্রিয় ছিলাম না আর না হতে পেরেছি। তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে দীর্ঘ 4টা বছর তুমি অবহেলা করার পরও তোমার পেছনে কুকুরের মতো পড়েছিলাম। কিন্তু যখন তুমি আমার আব্বু আম্মুকে অপমান করলে তখন আমার খুব রাগ হয়েছিল। তাই রাগ করে তোমাকে সেদিন জোর করে তুলে নিয়ে গিয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার বন্ধুরা বলেছিল আমি যদি তোমার সাথে এমনটা করি তাহলে তুমি হয়তো বাধ্য হয়ে হলেও আমাকে বিয়েটা করবে আর আমাকে আস্তে আস্তে মেনে নেবে। আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু না। দীর্ঘ 4টা বছর যার মনে একটু জায়গা করতে পারেনি তার মনে আর কী করি বা জায়গা করে নেব। আমি যতবার তোমার কাছে আসতে চেয়েছি তুমি অবহেলা আর অপমান করে ততবারই আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। তুমি বুঝিয়ে দিয়েছো আমার মতো ছেলের কপালে তোমার ভালোবাসাটা কখনো জুটবে না। তোমাকে আমার ভালোবাসার কথাগুলো বলতে গিয়ে আর বোঝাতে গিয়ে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এখন নিজেকে বড্ড অসহায় মনে হয়, তাই আর তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি। আমার ভালোবাসার কথাগুলো তোমার কাছে এতটাই বিষ মনে হয় যে তুমি আমাকে সহ্য করতে পারো না। তাই ভাবলাম যে মানুষটা আমার জন্য বিরক্ত বোধ করে তাকে আর বিরক্ত না করাটাই ভালো। কিন্তু আমি একটা সময় ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে কখনো মেনে নিবে না, কিন্তু মনের কোথাও অনেকটা জোর ছিল যে তুমি হয়তো কখনো বলবে জানি আমি যা করেছি এতদিন তোমার সাথে ভুল করেছি। এখনও যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি বরাবরের মতো বলছিলাম। সেদিন তুমি যখন তোমার বান্ধবীর সাথে কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছি যে এই কয়েকদিনে আমি তোমার মনে একটুও জায়গা করে নিতে পারিনি, আর সেজন্য তুমি আমাকে কখনো মেনে নেবে না। তাই অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি যে জীবনে তোমার ভালোবাসাটা আমি পাবো না, সে বেঁচে থাকাটা মূল্যহীন। তুমি কোনো টেনশন করো না। এই অনেক আর তোমাকে কখনো কোনোদিন ভালোবাসার কথা বলতে আসবে না, আর এই দর্শক কখনো তোমাকে নিজের চেহারাটাও দেখাবে না। আমি যদি মরে যাই তাহলে তুমি কখনো আমার মুখটাও দেখো না। জানবো যে একটা পাপী মানুষ মরে গেছে, একটা দর্শক মারা গেছে যাকে তুমি সেই প্রথম থেকে ঘৃণা করে এসেছো। আমি জানি না এই কথাগুলো তুমি পড়বে কিনা বা তোমার পড়ার মতো সময় হবে কিনা। যাওয়ার আগে শুধু এটুকু কামনা করি তুমি ভালো থেকো। অনেকে চিঠিটা পড়ে রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন একটা কাজ করতে পারে
লিয়া আর দেরি না করে বাসার সব জায়গায় অনেককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চাঁদে চলে যায়। চাঁদের দিকে যায়। অন্যদিকে অনেক সাথে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক নাকারে অনেকক্ষণ কান্না করে। ও ভেবেছে এমনভাবে সুইসাইড করবে যাতে কেউ আর বাঁচাতে না পারে। আগে হাতের শিরাগুলো কেটে দিবে, তারপর চাঁদ থেকে লাফ দিয়ে জীবনটা শেষ করে দেবে। অনেক ব্লেডটা হাতের উপর রেখে যখন একটা পোজ দিতে যাবে তখন লিয়া দৌড়ে এসে ওর হাতটা ধরে ফেলে। তারপর ব্লেডটা পেলে দিয়ে ওর গালে টাস টাস করে দুটো তাপ্পড় মেরে দেয়। তখন অনেক বলে, এ কি, তুমি এখানে এসেছো কেন? আর আমাকে বাধা দিচ্ছ কেন? ছাড়ো আমাকে। পাগল হয়ে গেছো তুমি? কি করতে চাইছো কি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি এখানে এসেছো কেন? আমি তো বলেই দিয়েছি যে তোমার এই দর্শকের মুখটা দেখতে হবে না। তুমি তো আমাকে ভালোই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? ছাড়ো আমাকে। জীবনে লিয়ার ভালোবাসাটা আমি কখনই পাবো না, সে জীবন রাখাটাই কোনো মানেই হয় না। অনেক কথাটা বলতেই লিয়া আবার ওকে আর কয়েকটা তাপ্পড় মারে। আর লিয়া বলে কান্না করতে করতে, তুমি কেন বুঝছো না? এই কয়েকটা দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শেষ পর্যন্ত তোমাকে ভালো না বেসে থাকতেই পারলাম না। তুমি কি করে ভাবলে যে তুমি চলে গেলে আমি সুখে থাকবো, ভালো থাকবো? তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি চিন্তা করতে পারি না। সেটা কেন তুমি বুঝছো না? কি করে বলবো তোমাকে ভালোবাসি? একটা সময় আমিও ভেবেছিলাম যে তোমাকে মেনে নিতে পারবো না, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কোনো এক বাধার কারণে সেটা বলতে পারছিলাম না। কিন্তু যখন তুমি আমাকে এড়িয়ে চলতে শুরু করলে তখন বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি যে তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। অনেক কথাগুলো বলতে লিয়া অনেককে জড়িয়ে ধরে। দুজনেই কান্না করছে। অনেক কোনো কথা বলছে না, ওর চোখ দিয়ে শুধু নীরবে পানি ঝরছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এতদিন তোমার ভালোবাসাটাকে উপেক্ষা করেছি, বুঝতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি চুপ করে থেকো না। আমি যে তোমার চুপ থাকাটা আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি কথা বলো। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ প্লিজ আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। এটা কি তুমি কি? অনেক লিয়াকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো আর বলল, হেই পাগলি, খাচ্ছ কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আর কখনো ভালোবাসবে না, কখনোই মেনে নিবে না, তাই এমন একটা ডিসিশন নিয়েছিলাম। কিন্তু কে জানতো যে আমার পাগলিটা এখন আমাকে আমার থেকেও। আই এম সরি, সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি সেটা জানি। অনেকক্ষণ দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। তারপর একটা সময় দুজনেই শান্ত হয়। তখন লিয়া বলে, শোনো না, আমার না খুব পাচ্ছে। ইয়ে মানে? হাদারাম কেউ বোঝে না। আমার খুব আদর আদর পাচ্ছে। একটু আমাকে আদর করবে? হুম। কথাটা বলতে দেরি তো অনেক লিয়াকে ছেড়ে দিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর সারা মুখে চুমু দিচ্ছে। অনেকের এমন কাণ্ডে লিয়া অবাক হয়ে যায়। অনেক লিয়া সারা মুখে কিস করছে। হঠাৎ করে লিয়া অনেকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলে অনেক শান্ত হয়ে যায় আর লিয়ার কোমর ধরে নিজের কাছে টেনে নেয়। লিয়া অনেকের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে। আজকের গল্পটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে। তো বন্ধুরা, আমাদের অন্য সব গল্পগুলো পড়তে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।